প্রিয় শিক্ষার্থী, তোমরা চোখ রেখেছো এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে। আজ এডুকেশন সাবজেক্টের নতুন একটি টপিক অর্থাৎ স্যাটেলাইট কমিশন নিয়ে আমরা আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন পরীক্ষা বা ডিগ্রি কোর্স বা 11 যারা পড়ছো তাদের প্রস্তুতিতে এই ভিডিওটি যথেষ্ট সহযোগিতা করবে। তো সেই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিও বানানো। পিডিএফ তোমাদের সামনে তার বিস্তারিত বর্ণনা, আলোচনা, ব্যাখ্যা করে আমি তোমাদের কাছে বিষয়টি আরও সহজবোধ্যভাবে কিভাবে তুলে ধরা যায় তার চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক করবে। আর চ্যানেলে নতুন এলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীকালে এডুকেশন সাবজেক্টের অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের যে সমস্ত নতুন নতুন টপিক, নতুন নতুন বিষয়, সেগুলো আমি তোমাদের হয় বোর্ড সহকারে নতুবা পিডিএফ সহকারে আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো, যেগুলি তোমাদের এই সাবজেক্ট সম্পর্কে বা এই বিষয়বস্তু সম্পর্কে ভালো করে জানতে বুঝতে তোমাদের সহযোগিতা করবে। তাহলে চলো শুরু করা যাক আজকের নতুন একটি ভিডিও, যেটা নিয়ে বা যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেই আলোচনার বিষয়টি হলো স্যাডলার কমিশন, যেটি 1917-তে রচনা করা হয়েছিল এবং 1919-এ যা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বা সরকারের নিকট জমা করা হয়েছিল সেই বিষয় নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। দেখো, স্যাডলার কমিশন 1917 থেকে 1919। 1917 খ্রিস্টাব্দে লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইকেল স্যাডলারকে সভাপতি করে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন গঠন করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অবস্থা, সম্ভাবনা তদন্তের লক্ষ্য, সেই সাথে উপস্থাপিত প্রশ্নের সাথে সম্পর্কিত গঠনমূলক নীতির বিষয়ে প্রকাশ করা। কমিশন বাংলায় উচ্চশিক্ষার যে প্রাথমিক ত্রুটিগুলি নিয়ে আলোচনা করে সুপারিশ করে। এটি পুরো শিক্ষার ক্ষেত্র পরীক্ষা করেছে। পুরো শিক্ষার ক্ষেত্র বলতে কি না, প্রাথমিক থেকে একেবারে বিশ্ববিদ্যালয় শিক্ষা পর্যন্ত কোন কোন জায়গাতে কি কি সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের পথ কি, এ সম্পর্কিত কমিশনের সুচিন্তিত পরামর্শ, মতামত তারা কিন্তু তুলে ধরেছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নতির জন্য মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নের জন্য একটি প্রয়োজনীয় পূর্বশর্ত ছিল এবং কমিশন এটিও উল্লেখ করেছিলেন যে বিশ্ববিদ্যালয় শিক্ষার যদি উন্নতি ঘটাতে হয় তাহলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ঘটানো কিন্তু একটি শর্তের মধ্যে পড়ে। অর্থাৎ যদি মাধ্যমিক শিক্ষাকে আমরা ঠিকঠাকভাবে না তুলে ধরতে পারি তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কখনোই তার সঠিক দিশা পাবে না। তো কমিশনের সদস্য, অর্থাৎ এই কমিশনের সদস্য কারা ছিলেন? সভাপতি লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাইকেল স্যাডলার। তাহলে স্যাডলার কমিশনের সভাপতি মাইকেল স্যাডলারের নামানুসারে বা নাম অনুসারে এই কমিশনের নামকরণ করা হয়েছিল স্যাডলার কমিশন। কমিশনের অন্যান্য সদস্য কারা ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়, স্যার জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর গ্রেগার, স্যার ফিলিপ হাটন প্রভৃতির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে অনেকে মনে করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মতামত দ্বারা এই কমিশন বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। এরপর দেখো, স্যাডলার কমিশনের পটভূমি কী ছিল সেটা আমরা একটু আলোচনা করব। 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল লর্ড কার্জনের প্রচেষ্টায়। এই আইনে বিশ্ববিদ্যালয়গুলিকে কোনো কোনো ক্ষেত্রে স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হলেও সামগ্রিকভাবে তা শিক্ষিত ভারতীয়দের মনে সন্তুষ্টি আনতে ব্যর্থ হয়েছিল। কারণ স্বাভাবিকভাবে তো এদের এই যে 1904 সালে যে বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছিল সেই আইনের মাধ্যমে সামগ্রিকভাবে তারা একটা উন্নতির চেষ্টা করলেও শিক্ষিত ভারতীয় যারা তারা কিন্তু ইংরেজ সরকারি বা ব্রিটিশ সরকারের এই যে ভাঁওতা এটা তারা কিন্তু বুঝতে পেরেছিল। তো সেই জন্য শিক্ষিত ভারতীয় সম্প্রদায় তারা কিন্তু এই বিষয়ে অনেকটা সন্তুষ্ট আনতে বা তাদের মনে সন্তুষ্টি কিন্তু আসেনি। ফলে কি শিক্ষাধনী বিশ্ববিদ্যালয় গড়ে তোলবার জন্য সাফল্যজনক প্রচেষ্টা সরকারের দিক থেকে ওই সময় দেখা যায়নি। তাছাড়া নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব হয়েছিল। কারণটা কি না, কারণ সেই সময়কার মানুষের জনসংখ্যা যেভাবে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছিল তার সঙ্গে মানুষের শিক্ষার চাহিদাও বাড়ছিল। ফলস্বরূপ আর নতুন যদি বিশ্ববিদ্যালয় স্থাপন করা না হয় তাহলে মানুষের শিক্ষা কিন্তু সংকুচিত হয়ে পড়বে। আর কি রয়েছে বলছে বিতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ওই সময় দ্রুত প্রসারের ফলে নতুন নতুন প্রশ্ন সমস্যার উদ্ভব হয়। ইতিমধ্যে লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংস্কার সাধিত হয়, ভারতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কারের প্রয়োজন তীব্রতর হয়ে ওঠে। এই পরিস্থিতিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অবস্থা, ভবিষ্যৎ অগ্রগতি সম্পর্কে বিশেষজ্ঞ অভিমত গ্রহণ করা জরুরি হয়ে পড়ে। পরে যে পয়েন্টটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট সি, আশুতোষ মুখোপাধ্যায় স্নাতকোত্তর শিক্ষার্থীদের পড়ানোর জন্য প্রফেসর, রিডার, লেকচারার নিয়োগ করেন। বিভিন্ন বিষয় পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে প্রধান অধ্যাপকের পদ সৃষ্টি করেন। স্নাতকোত্তর গবেষণা বন্দোবস্ত করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, শিক্ষার মান, দায়িত্ব, কর্তব্য এবং নানান স্তরের শিক্ষার মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তাই সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে নতুন একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়, যা ফলস্বরূপ 1917 সালে ভারত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা অধ্যয়ন এবং রিপোর্ট করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন
বা স্যাডলার কমিশন নিযুক্ত করেছিল। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সমস্যা সামনে এসেছিল, এই সমস্যাগুলোকে কাটিয়ে কিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে আবার তার স্বপ্রতিষ্ঠিত মহিমায় ফিরিয়ে আনা যায়, সেই উদ্দেশ্য নিয়েই 1917 সালে ভারত সরকার স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেছিল। এরপরে আমরা দেখব কমিশনের বাকি যে বিষয়গুলি রয়েছে, স্যাডলার কমিশনের উদ্দেশ্য কী ছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। স্যাডলার কমিশন 1917 থেকে 1919 কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবস্থা সম্ভাবনা তদন্তের লক্ষ্যে নিযুক্ত করা হয়েছিল। উপস্থাপিত প্রশ্ন সম্পর্কিত গঠনমূলক নীতির বিষয়ে প্রকাশ করা হয়। আর 3, মাধ্যমিক শিক্ষার বোঝা থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে মুক্ত করা, তাদের শুধুমাত্র উচ্চতর দিকে মনোনিবেশ করার অনুমতি দেওয়া হয়েছিল। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কিন্তু তৈরি করা হয়েছিল। এবার আমরা এই কমিশনের কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ যেগুলো রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব। প্রথমে মাধ্যমিক শিক্ষা সম্পর্কে স্যাডলার কমিশন কী গুরুত্বপূর্ণ অভিমত ব্যক্ত করেছে সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। স্যাডলার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কতগুলি ত্রুটি আগে তুলে ধরা হয়েছিল। ত্রুটিগুলি কি কি? না, মাধ্যমিক শিক্ষার মান অত্যন্ত নিচু বলতে এখানে কিন্তু নিম্নমানের মাধ্যমিক শিক্ষা এটা বোঝানো হয়েছে। পরীক্ষার মাধ্যমে বিদ্যালয়ের ওপর মাত্রাতিরিক্ত নিয়ন্ত্রণ, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে বিদ্যালয়ের উপর অতিরিক্ত সরকার নিয়ন্ত্রণ রেখেছে, যার ফলে বিদ্যালয়গুলো কিন্তু স্বাধীনভাবে কাজকর্ম করতে পারছিল না, পাঠদান করতে পারছিল না। ফলস্বরূপ কিন্তু শিক্ষার যে আশানুরূপ উন্নতি সেটা কিন্তু সেই সময় লক্ষ্য করা যায়নি। মাধ্যমিক শিক্ষার উপর বিশ্ববিদ্যালয় এবং সরকারের অধ্যত নিয়ন্ত্রণ, অর্থাৎ কি এই সময় আমরা দেখতে পেয়েছিলাম যে মাধ্যমিক শিক্ষার উপর কিন্তু তৎকালীন সময়ে যে বিশ্ববিদ্যালয় এবং সরকার তাদের কিন্তু একটা অধ্যত ভাব কিন্তু লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে বিদ্যালয়গুলি কিন্তু অসন্তুষ্টি বা বিদ্যালয়ের মধ্যে কিন্তু অসন্তোষ তৈরি হয়েছিল। মাধ্যমিক স্তরে গুরুত্বপূর্ণ অংশে কলেজে পড়ানো, অর্থাৎ মাধ্যমিক স্তরে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা কিন্তু কোথায় পড়ানো হতো? কলেজে পড়ানো হতো, 11-12। তো এই যে ফলস্বরূপ এই অংশটি 11-12 বা একাদশ দ্বাদশ শ্রেণী বা ইন্টারমিডিয়েট যেটা এই কমিশন নামকরণ করেছিল সেটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ফলস্বরূপ কী হয়েছিল না, স্কুলের কিন্তু শিক্ষার পরিধি বা মানটা অনেকটাই নিচে নেমে গিয়েছিল। মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বৈচিত্র্যহীন ও একমুখী, স্বল্প বেতনের জন্য উপযুক্ত শিক্ষকের অভাব, অর্থাৎ শিক্ষক অন্যান্য পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের যে পরিমাণ পারিশ্রমিক দেওয়া হয় শিক্ষক ও তার পেশাতে সেই পরিমাণ পারিশ্রমিক কিন্তু দেওয়া হতো না। তো সেই জন্য এরকমভাবে তৎকালীন সময়ে একটা প্রবাদ বাক্য প্রচলিত ছিল যে নেই কাজ তো শিক্ষকের কাজ। তো এইরকম আর কি, নেই কাজ তো মাস্টারি কাজ। তো এইরকম ধরনের যার কোনো কিছু কাজ নেই সে মাস্টারি চাকরি করতে যাবে। তো এইরকম একটা ব্যবস্থা বা অব্যবস্থা তৈরি হয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার যে উন্নতি চোখে পড়ার মতো বা সেই বিষয়টা কিন্তু লক্ষ্য করা যায়নি। এ সম্পর্কে বা এই ত্রুটিগুলো বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে কমিশন কী কী সুপারিশ করেছিল সেটা আমরা একটু দেখব। যেহেতু কলেজের প্রথম 2 বছরের পাঠ মাধ্যমিক শিক্ষারই মতো, তাই ওটি বিশ্ববিদ্যালয় থেকে বাদ দিয়ে মাধ্যমিক শিক্ষার সঙ্গে সংযুক্ত করতে বলা হয়েছে। অর্থাৎ কি, যে প্রথম 2 বছরের পাঠ যেটা মাধ্যমিক শিক্ষারই একটি অঙ্গ বলা যেতে পারে সেটি বিশ্ববিদ্যালয়ে না পড়িয়ে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করতে হবে। মাধ্যমিক শিক্ষা 2টি পর্যায়ে হবে। দশম শ্রেণী পর্যন্ত পাঠের স্তর ম্যাট্রিকুলেশন এবং দ্বিতীয় স্তর হবে 2 বছরের ইন্টারমিডিয়েট স্তর। পরে কী বলছে, কলেজে প্রবেশের মাপকাঠি হবে ইন্টারমিডিয়েট পরীক্ষা, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে ঠিকঠাকভাবে যোগ্যতা নির্ণয় করেই তবেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি বা কলেজের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর জন্য পৃথক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করা হবে। মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য পৃথক বোর্ড গঠিত হবে। ইংরেজি ও গণিত ছাড়া অন্য সব বিষয়ে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। আর স্কুল কোর্সটি 12 বছর স্থায়ী হওয়া উচিত, অর্থাৎ কি দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্থায়ী হওয়া উচিত বলে কমিশন মনে করেছিল। এরপর কমিশন এই বিষয়ে আর কি কি সুপারিশ এবার উচ্চশিক্ষা বিষয়ে বা বিশ্ববিদ্যালয় বিষয়ে সেটা আমরা আবার একটু দেখব। দেখো, যে বিষয়টির উপরে ভিত্তি করে এই কমিশন তৈরি করা হয়েছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সমস্যাগুলো কী কী সেগুলোকে সামনে নিয়ে এসে তার সমাধানের জন্য সুচিন্তিত পরামর্শ প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন যে তৈরি করা হয়েছিল বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, সেই কমিশনের কি কি উচ্চশিক্ষা সম্পর্কে সুপারিশ করেছিল সেটা তোমার আমাদেরকে ভালো করে জানতে হবে। এটিই কিন্তু এই কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। দেখো, আমি তোমাদের সামনে বিষয়টি তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ অংশগুলো বোঝার জন্য বা ভালো করে বিষয়গুলো মনে রাখার জন্য আমি নীল কালিতে সেগুলোকে আমি একটু মার্কিং করে দিয়েছি, যেগুলো তোমরা কিন্তু এই পয়েন্টগুলো আমাদেরকে ভালো করে মনে রাখতেই হবে। কি বলা হয়েছে, দ্বিবার্ষিক স্নাতক স্তরের বদলে ত্রৈবার্ষিক স্নাতক স্তর প্রচলন করতে হবে, অর্থাৎ 2 বছরের স্নাতক স্তরের জায়গায় 3 বছরের স্নাতক স্তর চালু করতে হবে। আবাসিক বিশ্ববিদ্যালয়ের সিনেট সিন্ডিকেটের পরিবর্তে কোর্ট একাডেমিক কাউন্সিল থাকবে। বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডিতে অধ্যাপকদের প্রতিনিধি পাঠানোর ব্যবস্থা থাকবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং বডিতে কী হবে না, অধ্যাপকদের একজন প্রতিনিধি থাকবে। তাহলে কিন্তু তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় বা কলেজের যে সমস্ত সমস্যা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, কলেজের পরিকাঠামোগত যে সমস্যা, তিনি কিন্তু ওই গভর্নিং বডিতে তার সমস্যাগুলো তুলে ধরার একটা সুযোগ পাবেন।
পরে কি রয়েছে 3 নম্বর, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেতনভুক্ত হবেন। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে ব্যাপারে স্বাধীনতা থাকা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপ অবাঞ্ছনীয় বলে কমিশন সুপারিশ করেছিল। বলছে এই ব্যাপারে কমিশন মনে করেছে যে সরকার অতিরিক্ত কিন্তু সেই বিষয়ে হস্তক্ষেপ করছে, যেটা কখনোই ঠিক নয়, এটা অবাঞ্ছনীয় বলে কমিশন মনে করেছিল। পরে কি হচ্ছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপর থেকে কাজের চাপ কমানোর জন্য ঢাকায় একটি শিক্ষণধর্মী আবাসিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। আর কি বলা রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত শিক্ষণধর্মী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটি প্রকৃত শিক্ষণধর্মী বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। এবং পরের যে পয়েন্টটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে স্নাতক স্তরে যারা পাস বা অনার্স নিয়ে পড়বে তাদের একটি আধুনিক ভারতীয় ভাষা অবশ্য পাঠ্য হিসাবে নিতে হবে। অর্থাৎ কি, স্নাতক স্তরে যারা পাশে বা অনার্সে পড়বে তাদেরকে কি করতে হবে, একটি আধুনিক ভারতীয় ভাষা অবশ্যই পাঠ্য বিষয় হিসেবে তাদেরকে নিতে হবে। পরে দিক বলছে, ছাত্র অধ্যাপকদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলার উদ্দেশ্যে টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থার কথাও কিন্তু কমিশন বিশেষভাবে উল্লেখ করেছিল। অপেক্ষাকৃত ভালো শিক্ষার্থীদের জন্য বিএ পরীক্ষায় অনার্স কোর্সের ব্যবস্থা রাখতে হবে। বলছে অপেক্ষাকৃত যারা ভালো ছাত্রছাত্রী তাদের বিএ পরীক্ষায় অনার্সের ব্যবস্থা থাকবে। বিএ ও ইন্টারমিডিয়েট পরীক্ষায় শিক্ষাকে একটি পাঠ্য বিষয় রূপে গ্রহণ করতে হবে। অর্থাৎ এডুকেশনকে একটি বিষয় অর্থাৎ সাবজেক্ট রূপে গ্রহণ করতে হবে। তাহলে দেখো, এডুকেশনকে সাবজেক্ট রূপে গ্রহণ করার একটা যে অন্যতম একটা প্রচেষ্টা কিন্তু আমরা স্যাডলার কমিশনে দেখতে পাচ্ছি। যেটা এডুকেশন, যেটা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, যে বিষয়টা আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে রয়েছে, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের জ্ঞানের জায়গা, আমাদের যেটা বলা যেতে পারে স্বপ্নের যে জায়গা, সেই জায়গা থেকে এডুকেশন সাবজেক্টকে কিন্তু স্যাডলার কমিশন কিন্তু তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর একটা বা অবশ্য পাঠ্য বিষয় রূপে গ্রহণ করার পরামর্শ দিয়েছিল। সিন্ডিকেটের পরিবর্তে প্রতিনিধিত্বমূলক কোড এবং ক্ষুদ্র কার্যকরী সমিতি গঠন করার কথা বলা হয়েছে। অর্থাৎ সিনেট বা সিন্ডিকেটের পরিবর্তে প্রতিনিধিত্বমূলক কোড বা ক্ষুদ্র কার্যকরী সমিতি, অর্থাৎ যে সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো ক্ষুদ্র কার্যকরী সমিতিতে সমস্যার সমাধান করা হবে, আর প্রতিনিধিত্বমূলক কোডগুলোতে কী হবে, যে সমস্ত বৃহৎ যে সংস্থা সেগুলোকে বিভিন্ন দপ্তরের মানুষরা তারা প্রতিনিধিত্ব থাকবে, তাদের মাধ্যমে বৃহৎ বৃহৎ সমস্যার সমাধানগুলি করার চেষ্টা করা হবে। এরপর কি দেখো, বলছে পরীক্ষা গ্রহণ, ডিগ্রি প্রদান, পাঠ্যক্রম নির্ধারণ ইত্যাদি শিক্ষা সংক্রান্ত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য একাডেমিক কাউন্সিল এবং বিভিন্ন বিষয়ের জন্য ফ্যাকাল্টিজ বোর্ড অফ স্টাডিজ গঠন করতে হবে। আর কি বলছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষণের জন্য শিক্ষা বিভাগ ডিপার্টমেন্ট অফ এডুকেশন শাসন স্থাপন করতে হবে। অর্থাৎ কি না, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষণের জন্য ডিপার্টমেন্ট অফ এডুকেশন অর্থাৎ শিক্ষকদের প্রশিক্ষণ দানের জন্য একটা ডিপার্টমেন্ট অফ এডুকেশন স্থাপন করার পরামর্শও দেওয়া হয়েছিল। আর কি বলা হচ্ছে, শিক্ষার্থীদের শরীরচর্চা স্বাস্থ্য রক্ষার জন্য একজন শারীরিক শিক্ষা অধিকর্তা, যেটাকে আমরা ডিরেক্টর অফ ফিজিক্যাল এডুকেশন নিয়োগ করতে হবে। আর কি বলা রয়েছে না, দেখো ছাত্র কল্যাণের উদ্দেশ্যে একটি ছাত্র কল্যাণ পরিষদ বোর্ড অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার স্থাপন করতে হবে। আর 15 থেকে 16 বছরে হিন্দু মুসলমান মেয়েদের জন্য পর্দা স্কুল গঠন করতে হবে। অর্থাৎ কি না, যে সমস্ত ক্ষেত্রে মেয়েদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সামাজিক, ধর্মীয় বা পারিবারিক যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলিকে দূর করার জন্য পর্দা স্কুলের একটা প্রচলন বা গঠন করতে হবে। আর কি বলা হচ্ছে, ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সমন্বয় সাধনের উদ্দেশ্যে একটি আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ড গঠন করতে হবে। অর্থাৎ কি না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে দেশের অন্যান্য জায়গাতে যে সমস্ত বিশ্ববিদ্যালয় অবস্থিত রয়েছে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য একটা কী করতে হবে, আন্তঃবিশ্ববিদ্যালয় বোর্ড গঠন করতে হবে, যারা এই বোর্ডের মাধ্যমে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটা সমন্বয় সাধন বা সুসম্পর্ক বা যোগাযোগ একটা গড়ে তোলা সম্ভব হবে। এরপরে আমরা ইন্টারমিডিয়েট স্তর সম্পর্কে এবার একটু জেনে নেব। দেখো, ইন্টারমিডিয়েট স্তর সম্পর্কে কি বলা রয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা স্তর থেকে মাধ্যমিক শিক্ষা স্তরকে বিচ্ছিন্ন করে উভয়ের মধ্যবর্তী স্তরে ইন্টারমিডিয়েট শিক্ষার ব্যবস্থা করতে হবে। তাহলে কি বলা হচ্ছে, এক কথা প্রকৃতপক্ষে যদি আমরা বলি যে ইন্টারমিডিয়েট স্তর কিন্তু মাধ্যমিক শিক্ষা আর বিশ্ববিদ্যালয় শিক্ষার মধ্যবর্তী স্তর। ইন্টারমিডিয়েট স্তরের শিক্ষাকাল হবে 2 বছরের। পৃথক ইন্টারমিডিয়েট কলেজ স্থাপন করতে হবে। ইন্টারমিডিয়েট কলেজগুলিতে কৃষি, কলা, বাণিজ্য, বিজ্ঞান, শিক্ষাতত্ত্ব, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, শিল্প ইত্যাদি শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। তাহলে এটি ছিল ইন্টারমিডিয়েট স্তর, যেটা সবথেকে কমিশনের একটি গুরুত্বপূর্ণ একটা সুপারিশ আমরা বলতে পারি, সেটা তোমরা মনে রাখবে। এবার দেখো, এতগুলো বিষয় নিয়ে বলার পরেও কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু সমালোচনা ঝড় বয়ে গিয়েছিল। কোন কোন ক্ষেত্রে কমিশন সমালোচিত হয়েছিল সেই বিষয়গুলি এবার আমরা একটু আলোচনা করব। দেখো, সমালোচনার যে বিষয়টি রয়েছে, ইন্টারমিডিয়েট কলেজে প্রাসঙ্গিকতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করলেন। অর্থাৎ ইন্টারমিডিয়েট কলেজে তার যে প্রাসঙ্গিকতা বা বর্তমান সময়ে নিরিখে বা সেই সময়ে নিরিখে এটি কতটাই কি বলা যেত উল্লেখযোগ্য ছিল বা কতটা এটি কার্যকরী হবে সেই বিষয় নিয়ে কিন্তু অনেকেই
সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রবেশিকা এবং ইন্টারমিডিয়েট পরীক্ষা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করলে বিশ্ববিদ্যালয়ে আর্থিক সংকট দেখা দিতে পারে বলে অনেকে মতামত প্রকাশ করেছিল। অর্থাৎ কি না, ইন্টারমিডিয়েট এবং প্রবেশিকা পরীক্ষাকে যদি বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করে দেওয়া হয় তাহলে বিশ্ববিদ্যালয় এই সমস্ত পারপাস থেকে যে সময় অর্থ উপার্জন করে সেক্ষেত্রে একটা ঘাটতি দেখা দেবে, এখন আর্থিক সংকট দেখা দেওয়ার একটা সন্দেহ সবাই করেছিল। ডিগ্রি কোর্স 2 বছরের বদলে 3 বছরের কোর্সের প্রবর্তনের পথে নানা সমস্যা ছিল। অর্থাৎ ডিগ্রি কোর্সকে হঠাৎ করে 2 বছরের জায়গায় 3 বছরে চালু করতে গেলে নানা রকম পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয়েছিল। আবাসিক বিশ্ববিদ্যালয় নিয়ে অর্থনৈতিক দিক থেকে সমালোচিত হয়েছিল। অর্থাৎ আবাসিক যে বিশ্ববিদ্যালয় গঠন করা হবে তার অর্থনৈতিক দিকগুলো নিয়ে কিন্তু সমালোচিত কমিশন হয়েছিল। তা সত্ত্বেও কমিশনের কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে, সেটা নিয়ে আমরা এবার একটু আলোচনা করব। দেখো, বিভিন্ন ভারতীয় ভাষার অধ্যয়ন শুরু হয়, উচ্চশিক্ষা গবেষণার সুবিধা নির্মিত হয়েছিল। ভারতীয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এই কমিশনের সুপারিশে উপকৃত হয়েছিল, ফলে কমিশনের সুপারিশগুলি সর্বভারতীয় গুরুত্ব লাভ করেছিল। অর্থাৎ কি, কমিশন যে সমস্ত সুপারিশ করেছিল সেই সমস্ত সুপারিশগুলি সর্বভারতীয় ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলি উন্নতির বা পরিকাঠামোগত উন্নয়নের জন্য এই সুপারিশগুলিকে কার্যকর করার একটা প্রচেষ্টা বা প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। আর কি রয়েছে, 1916 থেকে 1921 সাল পর্যন্ত 7টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। মহীশূর, পাটনা, বেনারস, আলিগড়, ঢাকা, লখনৌ আর ওসমানী। শীঘ্রই দিল্লি, আগ্রা, আন্নামালাই, যেটা মাদ্রাজ সহ আরও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তাহলে এটি কিন্তু এতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, সেটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা বিরাট অবদান বা গুরুত্ব বলে আমরা মনে করতে পারি। কারণ বিশ্ববিদ্যালয় নতুন নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন হলে শিক্ষার পরিধি বাড়বে, ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে, তখন কিন্তু অনেক মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগ পাবে। সেই দিক থেকে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন এটি কিন্তু স্যাডলার কমিশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বা সবথেকে ভালো দিক আমরা যেটা বলতে পারি সেটা কিন্তু এটি। এরপরে এই কমিশন সম্পর্কে আমরা একটি উপসংহারে পৌঁছে গিয়েছি, আমরা এবার দেখে নেব উপসংহারে আমরা কি বলছি। স্যাডলার কমিশনের সুপারিশগুলি পরবর্তী কয়েক দশকের শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়নে প্রভাব ফেলেছিল। যাই হোক, কমিশনের সুপারিশগুলি সময়ের জন্য খুব অগ্রসর হওয়ার জন্য সমালোচিত হয়েছে এবং প্রস্তাবিত নতুন ধারণাগুলির অনেকগুলি সেই সময় বিদ্যমান পরিস্থিতিতে উপযুক্ত ছিল না। তা সত্ত্বেও আমরা বলবো, স্যাডলার কমিশনের সুদীর্ঘ রিপোর্ট সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মিস্টার মেহিউ বলেছেন, তার এডুকেশন অফ ইন্ডিয়া গ্রন্থের পুস্তকে তিনি কি বলেছেন, বলছে দ্য রিপোর্ট অফ ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন হ্যাজ বিন এ কনস্ট্যান্ট সোর্স অফ সাজেশন অ্যান্ড ইনফরমেশন। তাহলে কি বলছে, ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের রিপোর্ট বলছে যে একটা কনস্ট্যান্ট সোর্স অফ সাজেশন অ্যান্ড ইনফরমেশন। সাজেশন মানে পরামর্শ এবং তথ্য সংগ্রহের একটা খুব কনস্ট্যান্ট একটা ভিত্তি, যেটাকে আমরা বলতে পারি একটা দৃঢ়তার উৎস আমরা বলতে পারি। ইটস সিগনিফিক্যান্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন হ্যাজ বিন ইনক্যালকুলেবল। অর্থাৎ বলা যেতে পারে সেই সময়ের ক্ষেত্রে ভারতীয় শিক্ষার ইতিহাসের ক্ষেত্রে একটা খুব উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ ঘটনা বা সুপারিশ বা কমিশন আমরা এই স্যাডলার কমিশনকে বলছি। তাহলে দেখো, এই স্যাডলার কমিশন সম্পর্কে আমরা যেটুকু আলোচনা করলাম, আশা করি তোমরা বিষয়টি খুব সহজভাবে বুঝতে পেরেছো। আমি যতটা সম্ভব তোমাদের সামনে খুব সহজ সরলভাবে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এটুকু তোমাদেরকে বলবো, চ্যানেলে যদি প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তীকালে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে খুব শীঘ্রই বা প্রথমেই পৌঁছে যাবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, এবং পরবর্তীকালে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, বিষয় নিয়ে আলোচনা হবে। ততক্ষণ তোমরা এই ভিডিওটি দেখো। এর পরবর্তীকালে এই স্যাডলার কমিশন সম্পর্কিত বিভিন্ন এমসিকিউ ধরনের প্রশ্নের উত্তর বা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা একটি ভিডিও বানাবো, সেটিও তোমাদের প্রস্তুতিতে, যারা মাদ্রাসা বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দেবে, তোমাদের প্রস্তুতিতে সাহায্য করবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো।